মা টুনি, তোকে একটা কথা বলতে এলাম। কি কথা মাসিমা, বলো। আমি আবহাওয়া দেখে বুঝতে পারলাম কয়েকদিন পর বনে ঝড় নামবে, আর এই ঝড়ে পুরো বন পানিতে ভরে যাবে। তাই বলি, এ কথা সবাইকে জানিয়ে সবাই কিছু খাবার জমা করে ঘরে রেখে দে, যাতে বিপদের সময় খাবারগুলো খেতে পারা যায়। তুমি কি তান্ত্রিক নাকি যে কেমন ঝড় হবে তা আগে থেকে বুঝতে পারো? তোমার কথা আমি বিশ্বাস করি না, আর তাই কোনো খাবার জমা করে রাখতে পারবো না। কখনো বন পানিতে ভেসে যায়নি, আর এবারও পানি উঠবে না, এটা আমি জানি। আমার কথাটা বিশ্বাস কর মা, আমি চাই না সবাই বিপদের সময় না খেয়ে থাকুক। তোমাকে সবার কথা চিন্তা করতে হবে না, তুমি নিজের কথা চিন্তা করো আর নিজের জন্য খাবার সংগ্রহ করে রাখো। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যাও তো, যত সব। আমি তো পাশের বনে আমার মেয়ের বাড়িতে চলে যাব, আমার তো কোনো চিন্তা নেই। যাই হোক, তুই যখন আমার কথা বিশ্বাস করছিস না, তখন আমার আর কি করার। যাই, এবার বাকি পাখিদের বলে দেখি। বাবা কালু, কাকুলি, বাড়িতে আছিস? হ্যাঁ মিনু মাসি, আছি। কি বলবে বলো। তারপর মিনু একই কথা কালু আর কাকুলিকেও খুলে বলে। হা, 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 হা। কে বলেছে পানিতে বন ভেসে যাবে? আমার জন্মের পর তো কখনো বৃষ্টির পানিতে বন্যা দেখিনি। তোর থেকে বয়সে আমি বড়, তাই আমি দেখেছি এই বন এক সময় বৃষ্টির পানিতে ভরে গিয়েছিল, আর কয়েকদিন পানি থাকার কারণে পাখিরা কোনো কাজ করতে পারেনি। তখন না খেতে পেরে অনেক পাখি মরেও গেছে। কালু, আমি ভালো করেই বুঝতে পেরেছি মিনু মাসি আমাদের মিথ্যে কেন বলছে। তুমি তো বৃষ্টিতে ভিজে কাজ করতে পারবে না, আর তখন সবার বাড়িতে গিয়ে ভিক্ষা চাইবে, আর সবার খাবার কম থাকলে তো তোমাকে কেউ ভিক্ষা দিবে না। এজন্য এই বুদ্ধি করেছো মিনু মাসি, তাই না? ছি 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 ছি, তোমরা কিনা শেষে এসব ভাবতে পারলে? ঠিক আছে, তোমাদের কিছু করতে হবে না, আমি এখন আসি। এরপর মিনু সেখান থেকে চলে আসে, আর এভাবে বনের সব পাখিকে বোঝাতে থাকে। কিন্তু মিনুর কথা কেউ বিশ্বাস না করে মিনুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর মিনু বাড়িতে এসে তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আমি তো মেয়ের বাড়িতে গিয়ে ভালোই থাকবো, কিন্তু বনের সব পাখিরা কতই না কষ্টে থাকবে। সবাইকে বিপদে রেখে আমার বন ছেড়ে যেতে ইচ্ছেই করছে না, কিন্তু কি আর করব, কেউ যে আমার কথা শুনছেই না। মিনু মাসি, তোমাকে বন ছেড়ে যেতে হবে না, তুমি এই বনেই থেকে যাও। পরি, তুমি এখানে, আর আমি এই বনে থাকলে বর্ষার সময় কি খেয়ে থাকবো? তখন যে বনে কোনো কাজ খুঁজে পাবো না। আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দিব। সত্যি তুমি অনেক ভালো পাখি, আর তাই নিজের থেকে বনের পাখিদের চিন্তাই বেশি করছো। আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেভাবেই কাজ করবে, তাহলে সবার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে পরি? এরপর পরি মিনুকে সব কাজ বুঝিয়ে দেয়, আর মিনু পরীর কাছে বিদায় নিয়ে আবারও বাড়ির দিকে আসতে থাকে। আর পথেই টুনির সাথে তার দেখা হয়ে যায়। টুনি, কাজে যাচ্ছিস বুঝি? হ্যাঁ, কাজে যাচ্ছি, কিন্তু তুমি আবার বাড়ি ফিরে আসলে যে? সবার কথা ভেবে ফিরে এলাম। আসলে এক পরীর সাথে দেখা হয়েছিল, আর পরী বলেছে আমরা যে জমিতে কাজ করব, সেই জমি থেকে যদি সামান্য একটু মাটি ছোটে নিয়ে এসে বাড়িতে রেখে দেই, তাহলে বিপদের সময় নাকি মাটিগুলো খাবার হয়ে যাবে। আহা মিনু মাসি, তোমার মাথা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছে? কি সব উল্টাপাল্টা কথা বলছো? মাটি থেকে কখনো খাবার হয় নাকি? আমার কাজের বেলা হয়ে গেছে, তোমার পাগলামোর কথা শোনার মতো সময় আমার নেই। আজ আমার কথা উল্টাপাল্টা হলেও একদিন ঠিক সঠিক মনে হবে। জিনিসপত্রগুলো বাড়িতে রেখে আমি কাজে যাই বাবা।
তোমাদের সবার কাজ শেষ হয়েছে তো? হ্যাঁ, কাজ শেষ হয়েছে, কিন্তু কেন মাসি? এখন সবাই মুখে করে এই জমি থেকে সামান্য একটু মাটি নিয়ে বাড়িতে যাও। আর বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রতিদিন এভাবে মাটি নিয়ে গিয়ে বাড়িতে জমা করে রাখবে, তাহলে বিপদের দিন মাটি থেকে খাবার খেতে পারবে। কবুতর দাদা, তুমি মিনু মাসির কথায় কান দিও না। মিনু মাসির মাথার সমস্যা হয়েছে, সবাইকে উল্টোপাল্টা কথা বলছে। টুনি সকালে আমাকে সব বলেছে। চলো সবাই বাড়িতে চলে যাই। এরপর সবাই সেখান থেকে চলে যায়, আর মিনু তার মুখে করে একটু মাটি নিয়ে বাড়িতে চলে আসে। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আর হঠাৎ করেই বনে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। ওরই তো বলেছিল বৃষ্টি হলে এই মাটিগুলো খাবার হয়ে যাবে। জানি না পরীর কথা ঠিক হবে কিনা। এ কি, বলতে না বলতে এই মাটিগুলো খাবার হয়ে গেল। মিনু মাসি, মিনু মাসি, দরজাটা একটু খোলো তো দেখি। আরে টুনি, বৃষ্টির মধ্যে তুই আমার বাড়িতে এসেছিস যে? আসলে মাসি, আমি দেখতে এলাম তোমার কথা সত্যি হয়েছে কিনা, মানে মাটি থেকে খাবার হয়েছে কিনা। বাইরে যেভাবে বৃষ্টি হচ্ছে, মনে হয় না যে আজ বৃষ্টি থামবে। আর বৃষ্টি না থামলে তো আমাদের না খেয়ে মরতে হবে। এবার আমার কথা মনে পড়েছে, তাই না? যদি আমার কথা শুনে কিছু খাবার জমিয়ে রাখতি, তাহলে কি না খেয়ে মরতে হতো? আর পরীর কথাটা বিশ্বাস করলে অনেক খাবার পেতি। এই দেখ, পরীর কথা মতো মাটি এনে মাটি থেকে কতগুলো খাবার পেয়েছি। মা, সত্যি তো? আসলে মিনু মাসি, আমি তোমার কথা বিশ্বাস করিনি, আমাকে ক্ষমা করে দাও। বড়দের কিছু কথা বিশ্বাস করতে হয়, বুঝলি? এখান থেকে কিছু খাবার নিয়ে যা। আচ্ছা ঠিক আছে মিনু মাসি, যাচ্ছি। এরপর টুনি কিছু খাবার নিয়ে বাড়ির দিকে যেতে থাকে, আর কালু কাকলি জানালা দিয়ে টুনিকে দেখে ডাকতে থাকে। টুনি, এই টুনি, এদিকে আয় তো। কি হয়েছে কালু দাদা, আমাকে ডাকছো কেন? তোর হাতে এই খাবারগুলো কোথায় পেলি রে? এরপর টুনি কালুকে সব কথা খুলে বলে, আর সব শুনে কালু কাকুলি অবাক হয়ে যায়। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুই এবার তাহলে যা। কাকুলি, এটাই আমাদের সুবর্ণ সুযোগ। এই বৃষ্টির মাঝে মিনু মাসির হাত পা বেঁধে সব খাবারগুলো বাড়িতে নিয়ে আসবো। বৃষ্টির শব্দে মিনু মাসি চিৎকার করলেও কেউই শুনতে পারবে না। হ্যাঁ কালু, একদম ঠিক কথা বলেছো। এ কি কালু কাকুলি, তোরা রশি নিয়ে আমার বাড়িতে এসেছিস কেন? তোমার হাত পা বেঁধে জাদু সব খাবারগুলো নিয়ে যাব বলে। এ কথা বলে কালু কাকুলি যেই না মিনুর হাত পা বাঁধতে যাবে, তখনই সেখানে পড়ে চলে আসে, আর রশিগুলোকে সাপ বানিয়ে কালু কাকুলিকে বেঁধে রাখে। এ কি, রসিগুলো সাপ হয়ে আমাদের শরীরে আসলো কেন? মিনু মাসি, আমাদের বাঁচাও, এই সাপ আমাদের খেয়ে ফেলবে। আমি তোদের অপকর্মের শাস্তি দিয়েছি। আজ থেকে 3 মাস এই সাপগুলো তোদের শরীরেই থাকবে। যদি ভালো কাজ করিস তবে সাপগুলো শরীর থেকে নেমে যাবে। পরি, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা আর কখনো মিনু মাসির হাত বাঁধতে আসবো না। তোদের মতো খারাপ পাখির কোনো ক্ষমা নেই। একই তো মিনুর কথা বিশ্বাস করিসনি, আবার তারই ক্ষতি করতে এসেছিস। আর এই মিনু মাসি কিনা নিজের থেকে তোদের নিয়েই বেশি চিন্তা করতো। পরীর মুখে এসব কথা শুনে কালু কাকুলি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মিনু মাসি, এই নাও নতুন একটা আলু। তোমার কেউ ক্ষতি করতে চাইলে এই আলু তোমাকে বাঁচাবে, তাই এই আলুটা ভালো করে রেখে দিও। আচ্ছা ঠিক আছে পরী। বন্ধু, তুমিও কি আমার মতো দানাদার খাবার খাও? না বন্ধু, আমার মা আমাকে কুচি কুচি ঘাস এনে দেয়, আর আমি সেগুলো মায়ের সাথে বসে বসে অনেক মজা করে খাই। বুঝতে পেরেছি, আমাদেরও তাই খাওয়াতে শেখায়, যাতে করে আমরা অনেক বড় হতে পারি, ঠিক আমাদের মায়ের মতো। হ্যাঁ পাখি
পাখি বন্ধু, তুমি একদম ঠিক কথা বলেছো। শোনো বন্ধু, আমার মা এখন ঘাস নিয়ে বাড়ি ফিরে আসবে, আর ওইদিকে আমার বাকি বোনগুলো আমার আর মায়ের জন্য হয়তো অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে যাও, আর ওইদিকে আমার মাও হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এরপর দুজন নিজেদের বাড়ির উদ্দেশ্যে চলে যায় আর টুকি ফিরে গিয়ে তার মাকে বলতে থাকে, জানো মা, আমার অনেক ভালো একটা বন্ধু হয়েছে। ও আমার সাথে অনেক গল্প করে, কিন্তু ও না আমাদের মতো দানাদার খাবার খায় না, ও না ঘাস খায়। ওরা যদি আমাদের মতো দানাদার খাবার খায় তাহলে কেমন হবে বলো তো? পাখিরা তো ঘাস খায় না, তাহলে তুই কার কথা বলছিস মা? আমি তো একটা ছাগলছানার কথা বলছি মা। সৃষ্টিকর্তা সবাইকে আলাদা আলাদা ভাবে তৈরি করেছে, আর আলাদা আলাদা তাদের খাদ্য। সে কারণেই ছাগলরা দানাদার খাবার খায় না। ও বুঝতে পেরেছি মা। রাত হয়ে আসছে, এবার গিয়ে পড়তে বস মা, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। টুকি মায়ের কথা মতো ভদ্র হয়ে পড়তে বসে। এদিকে ছাগলছানাগুলো তাদের মায়ের সাথে সাথে হাঁটতে থাকে। মা, আমরা কোথায় যাচ্ছি গো? তোরা তো 3 বোন, আমি তোদের 3 জনের জন্য একসাথে অতগুলো খাবার তুলে নিয়ে আসতে পারিনি। তোরা তো জানিস রে মা, আমার শরীরটা আজকাল একদম ভালো যাচ্ছে না, তাই তোদেরকে নিয়ে আমরা খাবার খাওয়ার জন্য বাইরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মা। এরপর 3 ছানাকে নিয়ে মা ছাগল নদীর পাড়ে গিয়ে খাবার খেতে থাকে। আর তখনই হঠাৎ করে একটা ছাগলছানা পা ফসকে নদীতে পড়ে যায়। মা, মা, আমাকে বাঁচাও, আমি তো জলে ডুবে যাচ্ছি। আমাকে বাঁচাও। তুই কোনো চিন্তা করিস না বোন, আমি এক্ষুনি থেকে উপরে তুলে নিয়ে আসছি। ছাগলছানাকে বাঁচানোর জন্য একে একে সবাই নদীর জলে লাফ দেয়, কিন্তু নদীতে খুব বেশি স্রোত থাকার কারণে সবাই ভেসে যেতে থাকে। তোরা কোনো চিন্তা করিস না মা, তোদের মা আছে তো, তোদের মা ঠিক বাঁচিয়ে নেবে তোদের। মা, স্রোতই খুব বেশি, একটুও যে শক্তি খাটাতে পারছি না মা। মা ছাগল নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে থাকে, আর শক্তি প্রয়োগ করে কোন রকমে দুটো ছাগলকে পাড়ে তোলে, কিন্তু আরেকটা ছানা স্রোতে ভাসতে থাকে। উপর থেকে ছানারা নিজের বোন আর মাকে ভাসতে দেখে কান্না করতে থাকে। কে কোথায় আছো? আমার মায়ের বোনকে বাঁচাও, ওরা তো জলে ডুবে যাচ্ছে। আশেপাশে কোনো পাখি না থাকাতে ছাগলছানার কথা আর কেউ শুনতে পায় না। এদিকে মা ছাগল তার ছোট ছানা সহ ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। ছাগল ছানাটা পানিতে পড়ে থাকা একটা ডালে আটকে গেলেও মা ছাগল আর পারে না। আমি মরি তাতে কোনো দুঃখ নেই, তুই শুধু তোর বন্ধুটুকে খুঁজে বের করিস মা, আর তাদের আগলে রাখিস। মা, তুমি উঠে এসো মা, উঠে এসো। ছাগলছানাও কাঁদতে থাকে, কিন্তু মা ছাগল আর উঠে আসতে পারে না। ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। এমন সময় একটা হরিণ তাকে দেখতে পায়। মনে হয় ছাগলটা জলে ডুবে যাচ্ছে, একে তো আমার সাহায্য করা উচিত। হরিণ পাশ থেকে লম্বা একটা ডাল নিয়ে নদীতে ফেলে দেয় আর বলতে থাকে, ছাগল দিদি, তুমি তাড়াতাড়ি করে ডালটা ধরে ফেলো, আমি তোমাকে টেনে উপরে নিয়ে আসছি। মা ছাগল নিজের চিন্তা বাদ দিয়ে ছানাগুলোর কথা চিন্তা করে আর বাচ্চার আপ্রাণ চেষ্টা করতে থাকে। আর হরিণের দেয়া ডাল ধরে দাঁড়িয়ে পড়ে, আর হরিণ টানতে টানতে ডালটা উপরে তুলে নিয়ে আসে আর মা ছাগলের প্রাণ বাঁচায়। তোমাকে অনেক ধন্যবাদ বোন, তুমি আমার বড্ড উপকার করলে। আর একটু হলেই তো আমি জলে ডুবে যেতাম, তখন আমার ছানাগুলোর কি হতো বলো তো? আমি তো অকালেই মারা যেতাম। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসাটাই তো চরম উদারতা, যেটা সবার মাঝেই থাকা উচিত। আর আমারও ছানা আছে, তাই ছানার মায়া কেমন আমিও বুঝি। শোনো, এখন আর এখানে দাঁড়িয়ে থেকো না, যখন তখন কোনো হিংস্র প্রাণী এসে তোমাকে খেয়ে নিতে পারে। তার উপরে এখন আবার রাত, তুমি তোমার ছানার খোঁজে যাও। আচ্ছা ঠিক আছে হরিণ বোন। এরপর মা ছাগল তার ছানাদের খোঁজার জন্য অন্ধকারের মধ্যে হাঁটতে থাকে, আর হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলে চলে আসে। এখন তো আমি আর কিছুই দেখতে পারছি না, মনে হয় আজ রাতটুকু আমাকে এই জঙ্গলে কাটিয়ে দিতে হবে, আর কাল সকাল সকাল উঠে আমার ছানাগুলোকে খুঁজতে হবে।
মা ছাগলটি ঝোপের আড়ালেই রাত কাটিয়ে দিতে থাকে। আর এদিকে সকাল হতেই টুনি আর টুকি জল নেয়ার জন্য নদীর পাড়ে আসে। আর এসে দেখে নদীর পাড়ে ছাগল ছানাগুলো বসে কাঁদছে। এরা তো আমার বন্ধুরা মা, কিন্তু এদের কি হয়েছে? এখানে কাঁদছে কেন? এমন সময় প্রথম ছাগল ছানাটা সেখানে আসে। বন্ধু, তুমি এসেছো? জানো আমাদের সাথে কি হয়েছে? কি হয়েছে বন্ধু? সব খুলে বলো তো আমাকে। এরপর ছাগল ছানা শুরু থেকে সব ঘটনা খুলে বলে। আহারে, তাহলে তো তোমাদের অনেক কষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাদের সাথে আমাদের বাড়িতে চলো, সেখানে তোমরা নিশ্চিন্তেই থাকবে। এরপর যখন তোমাদের মা ফিরে আসবে তখন না হয় তোমরা আবার ফিরে যেও। আচ্ছা ঠিক আছে। এরপর টুকি আর টুনি মিলে ছাগল ছানাগুলোকে নিয়ে নিজেদের বাড়ি ফিরে যায়। আর এদিকে মা ছাগলটি তার ছানা খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর পথেই কালু আর কাকুলির সাথে তাদের দেখা হয়ে যায়। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক টেনশনে আছো। কি হয়েছে তোমার, বলো তো আমাকে। এরপর মা ছাগলটি কালু আর কাকুলিকে সব ঘটনা খুলে বলে। আর সব শুনে কালু মনে মনে ভাবে, আরে বাহ, এই তো সুযোগ। এই ছাগলকে যদি আমাদের বাড়িতে নিয়ে যাই তাহলে রোজ রোজ আর আমাকে দানা খুঁজে খেতে হবে না, ঘরে বসেই ছাগলের দুধ দহন করে খেতে পারবো। আচ্ছা ঠিক আছে, শোনো তবে আমরা দুজন তোমাকে তোমার ছানা খুঁজতে সাহায্য করব। এখন তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। এখানে এভাবে ঘুরে বেড়ালে কোনো হিংস্র প্রাণী আক্রমণ করবে। মা ছাগলটি কালুর মিষ্টি কথাই ভুলে যায় আর কালু কাকুলির সাথে তার বাড়িতে যায়। এরপর দেখতে দেখতে দিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। এই নাও পাত্র, আর আমাদের একটু দুধ দহন করতে দাও। কতদিন হলো আমরা ছাগলের দুধ খাই না। তোমরা যখন আমাকে সাহায্য করবে আর আমি তোমাদের সাহায্য করব না, তা কি কখনো হয় নাকি? এরপর মা ছাগলটি তার দুধ দহন করতে দেয়। এদিকে কালু আর কাকলি ছাগলের দুধ দহন করে তৃপ্তি ভরে খেয়ে নেয়। এরপর দেখতে দেখতে 2 দিন কেটে যায়। কালু আর কাকলি সারাদিন ছাগলের দুধ দহন করে খেতে থাকে। তোমরা তো শুধু আমার দুধ দহন করেই খাচ্ছো, কিন্তু আমার ছানাকে তো খুঁজে দিচ্ছ না তোমরা। আরে আমরা তো তোমার ছানাদের খুঁজছি কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, আমরা এখন আবার বের হচ্ছি। এই বলে কালু আর কাকলি ছানা খোঁজার কথা বলে বেরিয়ে পড়ে আর ঠান্ডা ছায়ায় বসে ঘুমাতে শুরু করে দেয়। আর এদিকে অসহায় 3 ছাগল ছানার মা কাঁদতে থাকে আর বলতে থাকে, না, এখানে আর এভাবে আমাকে বসে থাকা যাবে না। এই বাসা থেকে যদি বের না হই তাহলে আমি আর কিছুতেই আমার ছানাগুলোকে খুঁজে পাবো না। মা ছাগল ছানাদের টানে বেরিয়ে পড়ে। এদিকে টুনি আর টুকিও অসহায় ছাগল ছানার মাকে খুঁজতে বের হয় আর পথেই দেখা হয়ে যায়। এই তো মা ছাগলকে পেয়ে গিয়েছি। তুমি এতদিন কোথায় ছিলে ছাগল দিদি? আমরা তোমাকে কত খুঁজেছি, আর তোমার ছানাগুলোকে তুমি আসবে বলে বলে মিথ্যে সান্ত্বনা দিয়ে রেখেছি। ও আচ্ছা, তাহলে তোমার সাথে এই ঘটনা ঘটেছে। তোমাকে আর ওই প্রতারকের কাছে যেতে হবে না। এবার তুমি চলো আমার সাথে, তোমার ছানাদেরকে ফিরিয়ে নিবে। নিজের ছানার কথা শুনে মা ছাগল খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর টুনির সাথে তার বাড়িতে গিয়ে নিজের ছানাগুলোকে ফিরে পায়। আসলে দুনিয়ার সবচেয়ে গভীর ভালোবাসা হলো মায়ের ভালোবাসা, যেটা কোনো স্বার্থ দিয়েই কেনা যায় না। মা, ও মা, আমার কোনো জুতা নেই মা। আমার খালি পায়ে হাঁটতে আর ভালো লাগে না। তোমার কাছে কতদিন হলো এক জোড়া জুতা কিনে চাই, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না মা। মারে, জুতা কিনতে তো অনেক টাকার প্রয়োজন। আমি এতগুলো টাকা কোথায় পাবো বল? এই অসুস্থ শরীর নিয়ে আর কাজ করতে পারি না আমি। টাকা কোথায় পাবো সোনা? না না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি যদি আমাকে জুতা কিনে না দাও তাহলে আমি কিচ্ছু খাবো না বলে দিলাম। টুনটুন, একদম জেদ করিস না। আমার জুতা কিনে দেওয়ার সামর্থ্য নেই। তোকে এত বলি, তাহলে কেন জেদ করিস তুই? মায়ের এমন বকুনি শুনে টুনটুন কাঁদতে থাকে।
আর রাগ করে বাড়ি থেকে বের হয়ে জঙ্গল দিয়ে হাঁটতে থাকে। এমন সময় টুনটুন একজোড়া লাল জুতা পরে থাকতে দেখে। সে কি এত সুন্দর লাল জুতা! আমি তো এমন জুতা মায়ের থেকে কিনে চাইছিলাম, কিন্তু মা তো আমাকে জুতা কিনেই দেয়নি। তো এই জুতাগুলো তো অনেক সুন্দর। যাই, আমি এগুলোই বরং বাড়ি নিয়ে যাই। এরপর টুনটুন সেই লাল জুতা বাড়ি নিয়ে যায়। আর টুনটুন জুতা কোথায় পেয়েছে টুনি তা জানতে চাইলে টুনটুন তাকে সবটা খুলে বলে। সে কি টুনটুন, তুই কেন এভাবে অন্যের জুতা কুড়িয়ে আনলি বলতো? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? নিশ্চয়ই এই জুতার মালিক তার জুতা জোড়া খুঁজছে, আর তুই কাউকে কিছু না বলে এই জুতা জোড়া নিয়ে এলি। মা, যার এই জুতোগুলো তাকে অবশ্যই এই জুতা জোড়া সাবধানে রাখা দরকার ছিল, তাই না? তো সে সাবধানে রাখিনি, তাতে আমার কি বলো? রাস্তায় পড়েছিল, আমি নিয়ে এসেছি। যাই হোক, আমার এই জুতো জোড়া অনেক পছন্দ হয়েছে মা। আমি এখন থেকে এই জুতোগুলোই পরবো। তুমি আমাকে বারণ করবে না, বুঝেছো? না টুনটুন, আমি যেহেতু বলেছি তুই পরবি না, তার মানে তুই এই জুতা জোড়া পরবি না। একদম আমার অবাধ্য হবি না। অবশেষে টুনটুন ওর মায়ের কথায় বাধ্য হয় আর লাল জুতোগুলো না পরে রেখে দেয়। একদিন টুনি ভীষণ অসুস্থ হয়ে যায়। মা টুনটুন, শোন মা, আমার সময় মনে হয় ফুরিয়ে আসছে রে মা। আমি আর বাঁচবো না। তোকে এখন থেকে একাই চলতে হবে রে মা। এসব বলতে বলতেই টুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর মাকে হারিয়ে টুনটুন অনেক কাঁদতে থাকে। মা, ও মা, তুমি আমাকে এভাবে একা রেখে কোথায় চলে গেলে মা? আমি এখন কার কাছে থাকবো বলো তো? ও মা, চোখ খোলো। এসব বলে টুনটুন অনেক কাঁদতে থাকে। আর তখন জঙ্গলের সব পাখিরা সেখানে আসে আর টুনির সৎকার করানোর জন্য শ্মশানে নিয়ে যায়। আর টুনটুন তখন মায়ের সৎকারে যাওয়ার সময় লাল জুতা পরে যায়। এসব দেখে সব পাখিরা অনেক অবাক হয়। দেখেছো দিদি, এই টুনির মেয়ে টুনটুন কেমন লাল টকটকে জুতা পরে এসেছে। আজ ওর মা মারা গেছে, আর এই মেয়ে এই শোকের দিনেও লাল জুতা পরে নাকি? ছি 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 ছি। এসব নিয়ে সব পাখিরা অনেক কথা বলা বলি করছিল, কিন্তু টুনটুনের এসব কথায় কোনো যায় আসে না। এরপর টুনির সৎকার শেষ হয়। এমন সময় একটি বৃদ্ধা সুখী পায়রা সেই দিক দিয়ে যাচ্ছিল। এত পাখিদের একসাথে দেখে সুখী পায়রা সেখানে যায়। কারণ জানতে চাইলে ওরা টুনির মৃত্যুর ব্যাপারে বলে। সে কি, এ তো খুব দুঃখজনক ঘটনা। এই বাচ্চা মেয়েটি তো একা এতিম হয়ে গেল। তাই আমি বলি কি, তোমরা আমাকে টুনটুনকে দিয়ে দাও। আমি ওকে নিজের নাতনির মতোই ভালোবাসবো। না না মাসিমা, আমাদের আপত্তি থাকবে কেন? আপনার কাছে যদি টুনটুন ভালো থাকে তাহলে তাই হবে। আপনি নিয়ে যান টুনটুনকে। এরপর সুখী পায়রা সবার অনুমতি নিয়ে টুনটুনকে নিয়ে যেতে থাকে। কিন্তু টুনটুনের পায়ে লাল জুতো দেখে সুখী পায়রা বলে, টুনটুন দিদি ভাই, তোমাকে এই লাল জুতো জোড়া পরতে হবে না। তুমি এগুলো ফেলে দাও, আমি তোমাকে অনেক জুতা কিনে দেবো সোনা। এরপর টুনটুন ওই লাল জুতোগুলো রেখে যেতে না চাইলে সুখী পায়রা জোর করে লাল জুতো রেখে যায়। আর টুনটুন সুখী পায়রার বাড়ি গিয়ে অনেক কাঁদতে থাকে। আমি কিচ্ছু শুনতে চাই না, আবার ওই লাল জুতো চাই চাই চাই, নয়তো আমি কিচ্ছু খাবো না। সারা জীবন খালি পায়ে হাঁটবো। তুমি বুঝতে পেরেছো আমার কথা? তুমি বোঝো না? তুমি ওই লাল জুতো এনে দাও আমাকে। এসব বলে টুনটুন অনেক জেদ করতে থাকে আর খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয়। এরপর সুখী পায়রা বাধ্য হয়ে সেই লাল জুতোগুলো টুনটুনকে এনে দেয়। আর জুতো পেয়ে তো টুনটুন মহা খুশি। এভাবেই দিন কাটতে থাকে। এই দেখ দিদি ভাই, আমি তোর জন্য নুডলস এনেছি, খেয়ে নে তো। না না না, আমি নুডলস খাবো না, আমাকে ভাত দাও। আমি ভাত খাবো, আমার নুডলস খেতে একটু ভালো লাগছে না। কিন্তু আমি যে তোর জন্য ভালোবেসে কষ্ট করে বানালাম, নুডলসটুকু একটু খেয়ে নে।
কিন্তু আমার তো ভাত চাই, মানে ভাত চাই। আমার কথা বুঝতে পেরেছো? আমি ভাত খাবো, যাও ভাত নিয়ে আসো, আমি নুডলস খাবো না। এরপর সুখী পায়রা মন খারাপ করে চলে যায়। আর এইভাবেই টুনটুন সব সময় জেদ করত। দিদি ভাই, আজ আমার এক আত্মীয় মারা গেছে, তাই আমরা এখন তার সৎকারে যাব। তুই কিন্তু এই শোকের দিনে ভুলে ওই লাল জুতো পরিস না। তোকে যে কালো জুতা কিনে দিয়েছি ওটাই পরিস, কেমন? এসব বলে সুখী পায়রা চলে যায়। আর একটু পর ওরা দুজন মৃত্যুর বাড়িতে সৎকারে যায়। কিন্তু টুনটুন যে লাল জুতো পরে এসেছে সেটা আর সুখী পায়রার নজরে আসে না। শোকের জায়গায় মৃত্যুর বাড়িতে সবাই টুনটুনকে দেখে হতভম্ব হয়ে যায়। আর মিষ্টি দিয়ে সুখী পায়রাকে বলে, কি ব্যাপার সুখী মাসি, আপনি কি আপনার নাতনিকে কোনো শিক্ষা দীক্ষা দেননি নাকি? হ্যাঁ, একটা শোকের সময় কেউ আমার লাল জুতা পরে আসে নাকি? হ্যাঁ, ছি 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 ছি। এরপর সুখী পায়রা টুনটুনের উপর অনেক রাগ করে আর ওকে বাড়ির দিকে নিয়ে আসে। তোকে আমি কতবার বলেছিলাম লাল জুতো পরিস না, তবুও তুই আমার কোনো কথাই শুনলি না। এত জেদ ভালো না টুনটুন, তাই চল এখান থেকে। আমার জুতা আমি পরবো, 100 বার পরবো, 1000 বার পরবো, তাতে তোমার কি? হ্যাঁ, আমার এই জুতা অনেক ভালো লাগে। আমার কাজে বাধা দিবে না, আমার একদম ভালো লাগে না, বুঝতে পেরেছো? টুনটুন যখন এসব কথা বলছিল তখন সেখানে একটি উল্লু প্যাঁচা আসে। তখন উল্লু প্যাঁচা জুতো জোড়ার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, হে জুতা, তোমরা তোমাদের বর্তমান মালিকের মতোই জেদি হয়ে যাও আর অনেক নাচতে থাকো। প্যাঁচা এসব বলতেই জুতা জোড়া অনেক নাচতে থাকে। আর টুনটুন জুতা জোড়া পরেছিল বিধায় টুনটুনও অনেক নাচতে থাকে। জুতা জোড়া এত নাচছিল যে টুনটুনও তার সাথে নাচছিল। আরে কেউ এই জুতোকে থামাও, আমি আর পারছি না, এই জুতো জোড়া থামো। টুনটুন এসব বলে নাচতে থাকে। এভাবে 2 দিন কেটে যায়, কিন্তু নাচ থামে না। এরপর টুনটুন জুতা জোড়া পা থেকে খুলে দূরে ছুঁড়ে মারে আর সেখান থেকে পালিয়ে সুখী পায়রার কাছে আসে আর ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন টুনটুন ওর ঠাকুমার সাথে বাহিরে যাওয়ার জন্য দরজা খোলে, ও দেখে জুতা জোড়া দরজার সামনে নাচছে। এতে টুনটুন আবার ঘরে চলে যায়। এরপর টুনটুন রাতে স্বপ্নে সেই উল্লু প্যাঁচাকে দেখতে পায়। টুনটুন শোনো, ওই জুতো হলো জাদুর জুতা, আর ওর মালিক ছিলাম আমি। তুমি অনেক জেদি একটা মেয়ে, তাই আমিও জুতা চোরাকে জেদি বানিয়েছি। এই জুতা সেদিনই শান্ত হবে যেদিন তুমি তোমার নিজের জেদ কমিয়ে ভালো হবে। এরপর টুনটুনের ঘুম ভেঙে যায় আর ও নিজের ভুল বুঝতে পারে আর জেদ কমিয়ে নেয় আর জুতা জোড়াও শান্ত হয়ে যায়। সোনাতলি জঙ্গলে টোনাটুনি তাদের 2 মেয়ে টুনটুন আর টুকিকে নিয়ে বাস করত। টোনারা অনেক গরিব ছিল। টোনা ওই জঙ্গলের একটা ছোট কারখানায় কাজ করে আর অনেক কষ্টে তাদের সংসার চলছিল। কিন্তু একদিন হঠাৎ করেই টোনা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তারপর থেকে টুনি ও তার 2 মেয়ের ওপর নেমে আসে কালো ছায়া। মা, ও মা, আমাদের 2 বোনের যে বড্ড খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি আমাদের খেতে দাও মা। উফ, কি যে খিদে পেয়েছে রে বাবা। মারে, ঘরেতে শুধু একটা মাত্র শুকনো রুটি আছে, তোরা 2 বোন না হয় ওই রুটি ভাগাভাগি করে খেয়ে নে মা। না না মা, অতটুকু রুটি খেয়ে কি আর পেট ভরে বলো তো তুমি? আমাদের তো অনেক খিদে পেয়েছে, এতটুকু রুটি খেয়ে দিদিরও পেট ভরবে না আর আমারও পেট ভরবে না মা। হ্যাঁ মা, বোন তো ঠিক কথাই বলেছে। আর মা, তুমি আমাদের রোজ রোজ শুকনো রুটি কেন খেতে দাও বলো তো? রোজ রোজ শুকনো রুটি খেতে কি আর আমাদের ভালো লাগে? একদম ভালো লাগে না মা। জানো জানো, ওরা প্রতিদিন কত ভালো ভালো খাবার খায় মা। টুনটুন, টুকি, মারে, তোরা এখন জেদ করিস না রে মা। কদিন আগেই তো
তোদের বাবা মারা গেছে। আর এখনো তো আমি কোনো কাজও খুঁজে পেলাম না। মারে, তোরা এখন এই রুটিটাই ভাগাভাগি করে খেয়ে নে তো। আমি যখন একটা কাজ পেয়ে যাব তখন দেখবি তোদের আর খাবারের কষ্ট হবে না রে মা। তারপর টুনটুন টুকি জেদ করলেও তার মায়ের কথা শুনে সেই শুকনো রুটিটাই দু বোনে ভাগাভাগি করে খেয়ে নেয়। তারপর দু বোন খেলতে চলে যায়। এদিকে টুনিও কাজের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পায় না টুনি। জঙ্গলের এতগুলো পাখির বাসায় গেলাম, কিন্তু কেউ তো আমায় কাজ দিল না। পাখিরা যে কেন এত নিষ্ঠুর! হায় ঈশ্বর, এখন আমি কি করব? আর কি করে বা আমার এই অবুঝ মেয়ে দুটির মুখে খাবার তুলে দিব ঈশ্বর? আর আমাদের সংসারটাই বা কিভাবে চালাবো? এসব ভেবে টুনি অনেক কান্না করতে থাকে আর মন খারাপ করে বাড়ি ফিরে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনির মেয়েরা প্রতিদিন খাবারের জন্য অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু টুনি কোনোভাবেই খাবারের জোগাড় করতে পারে না। মা, ও মা, তুমি আমাদের আর কতদিন এভাবে জল খাইয়ে রাখবে বলো তো? আমরা কি না খেয়ে মরে যাব নাকি মা? না রে মা, তোরা এমন কথা বলিস না। আমি জঙ্গলের সবার বাসাতে গিয়েছিলাম, জানিস তো কেউ আমাকে কাজ দেয়নি রে। সবাই আমাকে গরিব বলে তাড়িয়ে দিয়েছে। মারে, তোরা জেদ করিস না। ঘরে যে কোনো খাবার নেই, তোরা আজ জল খেয়ে নে মা। আমি ঠিক একদিন কাজের ব্যবস্থা করব। তোরা আমায় আরেকটু সময় দে মা। হ্যাঁ, তুমি তো সেদিন থেকেই কাজ খুঁজছো, আর আমাদের না খাইয়েই রেখেছো। খাবো না, আমরা জল খাবো না। চল তো দিদি, আমরা খেলতে যাই। এরপর টুনটুন আর টুকি রাগ করে খেলতে চলে যায়, আর টুনি বাসা থেকে ওদের ডাকতেই থাকে। মারে, তোরা শোন, আমার কথা শোন একটাবার। এমন রাগ করে বাহিরে যাস না মা, একটু জল খেয়ে যা মা। হায় ঈশ্বর, এখন আমি কি করব? কেন তুমি আমাদের এমন গরিব বানালে ঈশ্বর? আর আমি এমনই একজন হতভাগী মা যে সন্তানের মুখে সামান্য একটু খাবারও তুলে দিতে পারছি না। এসব কথা বলে টুনি অনেক কাঁদতে থাকে। আর অন্যদিকে টুনটুন টুকি যখন খেলতে যাচ্ছিল, তখনই টুকি টুনটুনকে বলতে থাকে, দিদি, এই দিদি, আমরা এত গরিব কেন বলতো? খেতে পেলেও আমরা একটুও খেতে পাই না, আর মাও তো আমাদেরকে খেতেই দেয় না রে দিদি। আসলে বোন, মায়ের সাথে আজ আমাদের রাগ করাটা একদম ঠিক হয়নি রে। ঘরে খাবার না থাকলে মা কোথা থেকে আমাদের খাবার দিবে বলতো? মা তো এখনো কোনো কাজই পায়নি। টুনটুন আর টুকি যখন এসব কথা বলছিল, তখনই টুনটুনের চোখ যায় একটা কাপড়ের উপর। মাটির একটু নিচে একটা পাত্র লাল কাপড় দিয়ে ঢাকা ছিল। বোন বোন, দেখ দেখ, ওখানে না মাটির নিচে লাল কাপড় কি যেন একটা ঢাকা রয়েছে রে। চল তো গিয়ে দেখি ওখানে কি রাখা আছে। এরপর টুনটুন আর টুকি মিলে সেই লাল কাপড়ের কাছে যায়। আর টুনটুন যখন লাল কাপড়টা সরিয়ে দেয়, তারা দেখতে পায় সেখানে একটা পাত্র রাখা। আর কিছুক্ষণের মধ্যে সেই পাত্রের ভিতর থেকে একটা পরী বেরিয়ে আসে। এসব দেখে তো তারা দু বোন ভীষণ অবাক হয়ে যায় আর অনেক ভয়ও পেয়ে যায়। দিদি, এই দিদি, এটা কে রে দিদি? চল চল, আমরা এখান থেকে পালিয়ে যাই, না হলে আমাদের ক্ষতি হতে পারে দিদি। না না পাখি, তোমরা আমাকে দেখে ভয় পেও না। আমি হলাম মায়াপরী। পরী? কিন্তু তুমি এই পাত্রের ভিতরে কিভাবে এলে বলো তো? আমরা তো জানি পরীরা তাদের ডানা দিয়ে আকাশে আকাশে ঘুরে বেড়ায়। আসলে আমাকে এক শয়তান তান্ত্রিক জাদু করে এই পাত্রে বন্দী করে রেখেছিল। পাখি, তোমাদের অনেক ধন্যবাদ। আজ তোমাদের জন্যই আমি মুক্ত হতে পারলাম। তা পাখি, তোমরা এমন নির্জন জঙ্গলে কি করছো? আর তোমাদের মুখগুলো এমন শুকনো লাগছে কেন? তোমরা কি সকালে কিছু খাওনি নাকি? হ্যাঁ,
তারপর টুনটুন আর টুকি কাঁদতে কাঁদতে তাদের খাবারের কষ্টের কথাগুলো পরীকে খুলে বলে। আর এসব কথা শুনে পরীর অনেক কষ্ট হয়। তারপর পরী জাদু করে একটা মাটির চুলা নিয়ে আসে আর সেটা টুনটুনদেরকে দেয় আর বলতে থাকে, শোনো পাখিরা, এটা কোনো সাধারণ মাটির চুলা নয়, এটা হলো জাদুই মাটির চুলা। এই চুলা যদি তোমরা কোনো পাত্র রাখো তাহলে সেই পাত্র ভর্তি খাবার চলে আসবে, বুঝেছো? এখন থেকে তোমাদের আর কোনো খাবারের কষ্ট হবে না। আর শোনো, এই খাবার কিন্তু কোনো দিনও শেষ হবে না। এসব কথা বলে পরী সেখান থেকে চলে যায়। আর মাটির এমন জাদু চুলা পেয়ে তো টুনটুন আর টুকি ভীষণ খুশি ছিল। দিদি, এই দিদি, এই মাটির চুলা পেয়ে তো ভালোই হলো বল। আজ থেকে আমাদের আর কোনোদিন খাবারের কোনো কষ্ট হবে না। কি মজা, তাই না দিদি? এরপর তারা দু বোন মাটির চুলাটা নিয়ে খুশি মনে বাসায় চলে যায়। মা, ও মা, এই দেখো আমরা কি নিয়ে এসেছি। আজ থেকে আমাদের আর কোনোদিন খাবারের কষ্ট হবে না মা, আর তোমাকেও কোনো কাজ করতে হবে না। কি রে টুনটুন মা, এই মাটির চুলা তোরা কোথায় পেলি বলতো? আর খাবারের কষ্ট হবে না মানে কি বলছিস তোরা? এইসব তো আমি কিছুই বুঝতে পারছি না রে। তারপর টুনটুন টুকি পরী দেওয়া মাটির চুলোর সব কথা তার মাকে খুলে বলে। এসব শুনে তো টুনিও অনেক অবাক হয় আর অনেক খুশিও ছিল। আর তারপর থেকে টুনি ওই মাটির চুলার উপর যেই না একটা পাত্র বসাতো, অমনি সেই পাত্র ভর্তি খাবার চলে আসতো। আর এসব খাবার পেয়ে তো তারা তিন মামে অনেক খুশি হয় আর অনেক মজা করে খাবার খেতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনটুনদের আর কখনোই খাবারের কষ্ট হয় না। আর আস্তে আস্তে এই মাটির চুলার ঘটনা জঙ্গলের সব পাখিরাই জেনে যায়। আর ওই জঙ্গলের এক কাকলি কাক এসব কথা শুনে তো ভীষণ লোভী হয়ে ওঠে। আর একদিন টুনি যখন ওই মাটির চুলা থেকে খাবার নিচ্ছিল, তখন সব ঘটনা কাকলি কাক আড়াল থেকে দেখে ফেলে আর মনে মনে ভাবতে থাকে, বাহ, টুনিদের এই মাটির চুলাটা তো মনে হচ্ছে কোনো জাদুই চুলা হবে। ওরা এত খাবার পাচ্ছে। না না, আজ রাতেই এই চুলা আমি চুরি করে নিয়ে যাব। তখন আর আমাকেও কষ্ট করে খাবার খুঁজতে যেতে হবে না। আরাম আয়েসে আমি আমার দিন কাটাতে পারবো। এসব ভেবে কাকলি কাক রাত হওয়ার অপেক্ষা করে। আর রাত হলে কাকলি কাক চুপি চুপি টুনিদের বাসায় যায় আর সেই মাটির চুলাটা চুরি করে তার বাসায় নিয়ে আসে। আর সেই চুলার ওপর কাকলি কাক পাত্র রাখতে সেখানে খাবার চলে আসে। আর এটা দেখে তো কাকলি কাক ভীষণ খুশি ছিল। কিন্তু ধীরে ধীরে সেই পাত্রের খাবার বাড়তেই থাকে। আর বাড়তে বাড়তে এক সময় কাকলি কাকের ঘর ভর্তি হয়ে যেতে থাকে। আর এসব দেখে তো কাকলি কাক চিৎকার করতে থাকে, আরে আরে, এসব কি হচ্ছে? খাবারগুলাতে বেশি হয়ে যাচ্ছে কেন? খাবার দিয়ে তো আমার পুরো ঘর ভর্তি হয়ে যাচ্ছে। আর আমি তো এখন ঘর থেকে বেরও হতে পারবো না। এখন মনে হচ্ছে আমি খাবারের ভেতরেই তলিয়ে যাব আর সেখানেই মরে যাব। এসব বলে কাকলি কাক চিৎকার করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এক সময় খাবার বাড়তে বাড়তে কাকলি কাকের পুরো ঘর ভর্তি হয়ে যায়। আর কাকলি কাক খাবারের মাঝে তলিয়ে সেখানেই মারা যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের কখনোই অন্যের জিনিসের প্রতি লোভ করা উচিত নয়। কারণ বেশি লোভ করলে কখনোই ভালো কিছু হয় না, সবসময় ক্ষতিটাই বেশি হয়। আর আমাদের লোককথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। যেমনটা আমাদের এই গল্পে কাকলি কাকের হয়েছে। তো আজকের আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।